পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 11। অধ্যায় 11 এই ছকটি সমাধান করব। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 102। অধ্যায় 11 পুরোটাই আজকে একটি ভিডিওতে সমাধান করব। তারপরে আমরা সমাধান করব, মানে অধ্যায় 11তে যা যা আছে সব কিছু একটি ভিডিওতেই থাকবে। তারপরে আমরা সমাধান করব এই যে এই ছকটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 105। তারপরে সমাধান করব এই ছকটি, এটার পৃষ্ঠা নাম্বার 106। তারপরে যে 107 পৃষ্ঠার এই প্রশ্নগুলোর উত্তর দেখাবো। তারপরে এই ছকটা পূরণ করব, পৃষ্ঠা নাম্বার 110। তারপরে এই ছকটা পূরণ করব, এটার পৃষ্ঠা নাম্বার 111। তারপরে সর্বশেষ এই প্রশ্নের সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 117। তো পরবর্তীতে 12 অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 102 পৃষ্ঠা থেকে শুরু করি। তো এই হচ্ছে আমাদের 102 পৃষ্ঠা। প্রথমে বলেছে প্রকৃতি পর্যবেক্ষণ করে আজকের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করি। আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে নিজের ছকে উল্লেখিত তথ্যগুলো লিখি। এখানে আবহাওয়ার তথ্য প্রত্যেকটা দেওয়া আছে, আর এখানে এই যে আকাশ অবস্থা কেমন, মানে কি দেখতে পেলাম আমরা সেটা লিখবো। ঠিক আছে, যে মেঘাচ্ছন্ন, রৌদ্রোজ্জ্বল না বর্ষণমুখী, সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তারপরে বাতাস কোন দিকে বইছে, বায়ু প্রবাহের দিক বা কি, সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এগুলো উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর: আকাশের অবস্থা কেমন, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বাতাস কোন দিকে বইছে, উত্তর দিকে। আর জোরে বাতাস বইছে কি না, মৃদু বাতাস বইছে। তারপরে ঘাম হচ্ছে নাকি শুষ্ক অনুভব হচ্ছে, এই যে বায়ুর আর্দ্রতা, উত্তর হবে শুষ্ক অনুভব হচ্ছে। তো দেখো এটা উত্তরের পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে আর একটা ছক আছে, এখানে আমাদের বলেছে যে এই যে আজকের তাপমাত্রা, বাতাসের গতি, আকাশের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনে ওয়েদার অ্যাপস ব্যবহার করতে পারি। পরিস্থিতি অনুযায়ী শিক্ষকের সহায়তা নিয়ে এই তথ্যগুলো খাতায় লিখি। তো আজকের ওয়েদার সম্পর্কে আমাদের তথ্যগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানে আবহাওয়া সম্পর্কে লিখতে হবে এবং জলবায়ু সম্পর্কে আমাদের লিখতে হবে। চলো এটা উত্তর দেখে নিই। তো দেখো এখানে আছে আবহাওয়া। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে একটি স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সামগ্রিক অবস্থা। জলবায়ুতে হবে, জলবায়ু হলো কোনো স্থানের বায়ু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া কোনো স্থানের প্রকৃতির অল্প সময়ের অবস্থা। আর এখানে হবে জলবায়ু কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা। এখানে হবে আবহাওয়া তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে, আর এটা হবে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়। তো দেখো আমাদের এটা উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এখানে আমাদের ছকে দেখো কি বলেছে, যে নিচের ছকটি লক্ষ্য করি। এখানে প্রতি 10 বছরকে 1 দশক ধরে বিগত 5 দশক বা 50 বছরের পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা এবং বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা দেওয়া হয়েছে। 2 নম্বর বলেছে ছক পর্যবেক্ষণ করে পৃথিবী এবং বাংলাদেশের গড় তাপমাত্রার কি পরিবর্তন হয়েছে, হ্রাস নাকি বৃদ্ধি পেয়েছে, তা নিচের ছকের ডান পাশে লিখি। তো এই সালে এত দশমিক এত এবং তাপমাত্রা ছিল হচ্ছে এত দশমিক এত। এখন এখানে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে, তো প্রত্যেকটা সাল অনুযায়ী হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে আমরা এখানে শুধু লিখব। তো চলো উত্তরটি দেখে নিই। তো আমাদের এখানে প্রত্যেকটা উত্তর হবে, যেখানে বৃদ্ধি লেখা আছে প্রত্যেকটা এখানে বৃদ্ধি লিখে দিবা। ঠিক আছে, এখানে প্রত্যেকটাই হবে বৃদ্ধি। তারপরে চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের প্রশ্ন আছে ক নম্বরে, যে কেন পাহাড়ি এলাকায় বেশি শীত অনুভূত হয়। তো এখানে 3টা প্রশ্ন আছে, চলো আমরা 3টা প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই দেখো ক নম্বর উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমে। সাধারণত প্রতি 1000 মিটার উপরে উঠলে তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এজন্য একই অক্ষাংশে হলেও পাহাড়ি এলাকা ঠান্ডা হয়।
কোন অঞ্চলে গরম বেশি অনুভূত হয়? উত্তর নীরক রেখা বা বিষুব রেখার কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্যের আলো খারাপভাবে পড়ে, তাই এসব অঞ্চলে গরম বেশি অনুভূত হয়। 3 নম্বর, বনভূমিতে কেন বৃষ্টিপাত বেশি হয়? উত্তর বনভূমিতে গাছপালা বেশি থাকার কারণে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই সেখানে বৃষ্টিপাত বেশি হয়। তো দেখো আমাদের 107 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের এখানে একটা ছক আছে। তো এখানে আমাদের দেখো কি বলেছে, এই যে দেখো এখানে আমাদের বলেছে যে সমান আকারে কয়েক টুকরা বরফ দুটি প্লেটে রাখি। একটি প্লেটের বরফ কাচের গ্লাস দিয়ে ঢেকে দিই, তারপর প্লেট দুটি সূর্যের তাপে রাখি। কোন প্লেটে বরফ দ্রুত গলে যায় তা দেখি এবং দ্রুত গলার কারণ নিচের ফাঁকা স্থানে লিখি। তো চলো আমরা এটা উত্তর লিখে নিই। তো প্রথমে লিখবা কাচের গ্লাসে বরফের আগে গলে গেছে। সূর্যের তাপ সহজেই কাচের গ্লাসের ভিতরে প্রবেশ করে, কিন্তু কাচের গ্লাসের ভিতর থেকে তাপ বের হতে পারে না। কাচের দেয়ালে বাধা পায়, এতে গ্লাসের ভিতরের তাপ বাইরের তুলনায় বেশি থাকে, ফলে বরফ দ্রুত গলে যায়। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। এখানে আর একটা ছক আছে। এখানে বলেছে যে আমাদের দেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় তার একটি তালিকা করি এবং নিচের ধারণা চিত্রে লিখি। যেমন ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ। তো এখানে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কি কি হয় আমরা সেগুলো এর মধ্যে লিখবো। চলো এই যে দেখো আমাদের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঘূর্ণিঝড়, তারপরে আমরা কি লিখেছি, বন্যা, কালবৈশাখী ঝড়, তীব্র তাপদাহ, খরা, টর্নেডো, শৈত্যপ্রবাহ। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এগুলোর উত্তরও কিন্তু কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো 117 পৃষ্ঠাতে আমাদের এখানে শূন্য স্থান আছে। হ্যাঁ, তো এখানে ক নাম্বারে বলেছে বাংলাদেশের দক্ষিণ দিকে ড্যাশ অবস্থিত। তো চলো আমরা প্রত্যেকটা শূন্য স্থানের উত্তর দেখে নিই। এই দেখো ক নাম্বার উত্তর হবে বঙ্গোপসাগর। খ নাম্বারে বলেছে তীব্র তাপদাহের কারণে ফসল উৎপাদন হ্রাস পায়। গ নাম্বার বায়ুর আর্দ্রতা জলবায়ুর একটি উপাদান। ঘ নাম্বার যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমে। তো এই ছিল শূন্যস্থানের সমাধান। তো দেখো আমাদের শূন্যস্থান উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব শুদ্ধ অশুদ্ধতে, মানে সত্য হলে শুদ্ধ আর মিথ্যা হলে অশুদ্ধ। ঠিক আছে, অশুদ্ধর ঘরে সত্য হলে শুদ্ধর ঘরে টিক চিহ্ন দিব, এবং যদি সেটা মিথ্যা হয় অশুদ্ধর ঘরে টিক চিহ্ন দিব। তো কত বলেছে শীতকালে মৌসুমি বায়ু প্রভাবিত হয়, এটা কিন্তু সত্য কথা, তাই শুদ্ধ। স্থলভাগে উঠার পর ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হতে থাকে, তো এটাও সত্য কথা। গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খরা বেশি, এটা মিথ্যা কথা, তাই অশুদ্ধ। তাই অশুদ্ধ ঘরে টিক চিহ্ন পড়বে। তারপরে বলেছে আকাশের অবস্থা দেখে আবহাওয়া সম্পর্কে জানা যায়, এটা কিন্তু সত্য কথা, তাই এই সত্য ঘরে টিক চিহ্ন হবে। ঠিক আছে, তারপরে চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন। 4টা আছে। তো ক নাম্বার বলেছে জলবায়ুর উপাদানগুলোর নাম লেখো। তো চলো আমরা প্রত্যেকটার উত্তর দেখে নেই। তো এই ছিল প্রশ্ন, আর উত্তর হবে যে বায়ুর তাপমাত্রা, তারপরে হবে বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের তীব্রতা ও বৃষ্টিপাতের পরিমাণ। তারপরে দেখো খ নাম্বারে কি বলেছে যে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো। এই যে আবহাওয়া হচ্ছে, 1 নাম্বারে লিখবা আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থান। 2 নাম্বারে লিখবা আবহাওয়া কোনো স্থানের প্রাকৃতিক অল্প সময়ের অবস্থা। 3 নাম্বারে লিখবা আবহাওয়া তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে। আর জলবায়ুতে 1 নাম্বারে লিখবা যে জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু কোনো স্থানে
এর 25 থেকে 30 বছর আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়। তো এই ছিল আমাদের খ নম্বরের সমাধান। তো দেখো গ নম্বরে কি বলেছে, কালবৈশাখী ঝড় কেন হয়? উত্তর, গ্রীষ্মকালে তীব্র তাপে সমুদ্রের জলভাগের তুলনায় স্থলভাগ অনেক বেশি গরম হয়। গরমে স্থলভাগে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, তখন সমুদ্রের জলভাগের বায়ু স্থলভাগের দিকে প্রভাবিত হয়। জলভাগ ও স্থলভাগের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় বায়ুপ্রবাহর গতি ধীরে তীব্র হয় এবং কালবৈশাখী ঝড় হয়। তারপরে দেখো ঘ নম্বরে কি আছে, জলবায়ু পরিবর্তনের 5টি কারণ লেখো। 1, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। 2, পৃথিবীর গতির পরিবর্তন। 3, খনিজ জ্বালানি ব্যবহার। 4, বনভূমির উজাড় এবং 5, কার্বন নিঃসরণ। তো দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব গণনামূলক প্রশ্ন। এখানে আছে 4টি। একে বলেছে জলবায়ু পরিবর্তনের নিয়মকানুন আলোচনা করো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে আমাদের ক নম্বর প্রশ্ন, আর উত্তর এই যে, আমি এটা বললাম না, ভিডিওটি বড় হয়ে যাবে, আমি দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। এই যে দেখো এখানে আর একটু আছে, ক নাম্বারেরটা এই পর্যন্ত শেষ। তো তোমরা চাইলে এত বড় না লিখে ওই আগে যে উপরের খানিক দেখালাম ওইখান থেকে 6-7 লাইন লিখে দিতে পারো, ঠিক আছে? সবসময় যে বড় করে লিখতে হবে এমন কোনো কথা নাই। তো এই দেখো খ নাম্বার, জলবায়ু পরিবর্তনের গ্রিনল্যান্ড প্রভাব ব্যাখ্যা করো। তো এটা অনেক বড় আছে, আমি তোমাদের ছোট করে দিচ্ছি, তোমরা ছোট করে লিখলে। এই যে দেখো এখানে না পর্যন্ত আছে, এই পর্যন্ত দিতে পারো, আর চাইলে পুরোটা লিখে দিবা, ঠিক আছে? তারপরে দেখো গ নাম্বারে কি বলে, সেটা ছোট আছে। জলবায়ু পরিবর্তন সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি? এই যে তীব্র তাপদাহ, খরা, শৈত্যপ্রবাহ, কালবৈশাখী ঝড়, টর্নেডো, ঘূর্ণিঝড়, সমুদ্র উপকূলীয় অঞ্চলে পানি লবণাক্ততা বৃদ্ধি, বন্যা প্রভৃতি। তারপরে দেখো ঘ নাম্বারে বলেছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা আলোচনা করো। এই যে, তো তোমরা এই পয়েন্টটা দিবা পুরোটা, ঠিক আছে? ইত্যাদি পর্যন্ত পুরোটা দিয়ে দিবা। তারপরে যে দেখো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, তো তোমরা এটাও পুরোটা দিয়ে দিবা, ঠিক আছে? আর যদি পুরোটা দিতে না পারো তাহলে এই যে এই হবে পর্যন্ত দিয়ে দিবা। আর প্রথম পয়েন্টের এই যে এই লাগানো পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে? মানে 2টা পয়েন্ট দিতে বলেছে, একটা পয়েন্টের এই পর্যন্ত দিবা, আর 2 নাম্বার পয়েন্টের হচ্ছে এই হবে পর্যন্ত দিয়ে দিও, ঠিক আছে? আর যদি বড় করে পুরোটা লিখতে পারো লিখে দিবা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায় কমপ্লিট। পরবর্তীতে অধ্যায় 12 সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।